নমস্কার, ট্রাইব টিভি চায়ের আড্ডায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি লদম। আজকে আমাদের চায়ের আড্ডা পৌঁছে গেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। আমরা প্রত্যেকটি জায়গায় যাচ্ছি, প্রত্যেক মানুষের সাথে কথা বলছি, আলোচনা করছি, চর্চা করছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ চায়ের আড্ডাতে কথা হবে আমাদের আসন্ন যে লোকসভা নির্বাচন হয়েছে তা নিয়ে, বর্তমান সরকারের উন্নয়ন অনুন্নয়ন নিয়ে, কেন্দ্র রাজ্য তরজা নিয়ে কথা হবে। সব কিছু নিয়ে আমরা কথা বলবো। কি বলবেন আপনাদের এলাকা থেকেই শুরু করি, উন্নয়ন নিয়ে কি বলবেন? দেখুন, আমরা একটা প্রান্তিক শহরে বাস করি। স্বাভাবিকভাবে আমাদের কাছে সীমান্ত খুব কাছে। 70-75 বছরে যা হবার কথা ছিল হয়নি। মমতা ব্যানার্জির অবদানে আমরা বালুরঘাটে রেল পেয়েছি, এটা স্বীকার করি। আজকের পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমরা মনে করি আমরা সীমান্ত করে এই শহরগুলো বঞ্চিত। আজকে গোটা নাগরিক কারণেই, নগর উন্নয়নের কারণে কলকাতা সব গ্রাস করছে। শিলিগুড়ি তার নিজস্ব কারণে, যেহেতু অনেকগুলো তার চলাচলের রাস্তা, অনেকগুলো ব্যবসার ক্ষেত্র শিলিগুড়ি ডেভেলপ করেছে তার নিজস্ব কারণেই। কিন্তু আমাদের সীমান্ত করা শহরে কোনো উন্নতি সেই অর্থে হয়নি। আপনারা নতুন রেলও পাচ্ছেন? রেল পাচ্ছি, কিন্তু নবদ্বীপে গিয়ে কি আমি কীর্তন করব শুধু? 75 বছর পর ভারত সরকারের কী উচিত ছিল? একটা শহর তো শুধু গ্রাস করতে পারে না, তাহলে পাশাপাশি শহরগুলোকে আরও উন্নতিকরণ করা হয়েছে? হয়নি। আসছেন কেন্দ্রীয় সরকার এক কথা বলছেন, রাজ্য সরকার আর এক কথা বলছে, এত কাজের ডিসাল্টি। আর কি বলবো, মানে শহরের সেই অর্থে কোনো রকম উন্নতি হয়নি। আপনি দেখছেন তো, গঞ্জের মধ্যে বাস করি আমরা, 8টার মধ্যে শহর বন্ধ হয়ে যায়। এ শহর নিয়ে আমাদের কি গৌরব আছে? আমি বালুরঘাটের ছেলে, আমার পশ্চিমবঙ্গ, আমরা 70-75 বছর আমাদের দেশ ভাগ হয়ে গেছে, ডেভেলপমেন্ট সেই অর্থে কিচ্ছু হয়নি। বলুন, এখানে একটা কারখানা নেই। এখানে কারখানা বলতে লেফট আমলে ছিল, একমাত্র আমরা জানতাম প্রাইমারি টিচারই। তো প্রাইমারি টিচার সেটাও বন্ধ হয়ে গেছে নিয়োগ। আপনারা দেখছেন পিএইচডি হামাগুড়ি দিচ্ছে সারা ভারতবর্ষে। এটা 1 কোটি করে চাকরি দেবো মোদী সরকার বলেছিল, কোনো চাকরি হয়নি, হচ্ছে না। তাহলে আমরা তো বঞ্চিতই। আমরা করুণায় থাকি রাজনীতিবিদদের। আজকে এ আসছে, মুঝে হর পুলিশওয়ালা কা সুরত এক জैसा लगता है। আমাকে আলাদা কিছু মনে হয় না। অবশ্যই, মানে সত্যি আমি আস্তে আস্তে শুনছিলাম যে বালুরঘাটের আলাদা এক চরিত্র রয়েছে, যে কেউ যদি বিপদে পড়ে যায় সেখানে দুজন মানুষ দাঁড়িয়ে যায়। কিন্তু সেই বালুরঘাট শহরই যখন বঞ্চিত, তো কথা তো হবেই, প্রশ্ন তো উঠবেই। বঞ্চিত যখন কেন্দ্র সরকার থেকে, বঞ্চিত যখন রাজ্য সরকার থেকে, যখন বালুরঘাট শহর গ্রাস হয়ে যাচ্ছে, প্রশ্ন তো উঠবেই। কি বলবেন আপনার শহরকে নিয়ে? না, আমার শহরে আমি এখানে 40-45 বছর আছি। সেখানে একটা শহর যেখানে মানুষ কিছু করে খাবে, এখানে ছিল একমাত্র পুলিশ দপ্তর আর প্রাইমারি। প্রতি বছর বামে জমানা আমরা দেখেছি যে চাকরিটা হতো, এছাড়া কোনো চাকরির কোনো ব্যবস্থা নেই, সুব্যবস্থা নেই। এখানে একটা কারখানা নেই। এখানে মানুষ কি করবে দিশাহীন। সেই দিশাহীন শহরে এই সরকার তেমন কিছু করেনি। চাকরি তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছেন চাকরি হবে, কিন্তু বিরোধীরা কোর্ট কেস করে আটকে দিচ্ছে। না, চাকরি হবে বলছেন, কিন্তু বাস্তবে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। বাস্তবে চাকরি বলছেন নিয়োগ করবে কি করে, সবাই তো হাইকোর্ট করে দিচ্ছে। আচ্ছা, সবাই হাইকোর্ট করছে আপনি বলছেন, আমি বলছি না। না পাবলিক বলছে বা গভর্নমেন্ট বলছে। তো আপনি কি এটা শিওর যে এটা অন্য পার্টি থেকে করানো হচ্ছে বা নিজেদের মধ্যে থেকে হচ্ছে না? আপনাকে দিয়ে কেস করানো হচ্ছে না, আপনার গায়ে ছাপ্পা মারা হচ্ছে যে বিরোধীরা করছে। চাকরি হবেটা কোত্থেকে? আপনি নিজেই দেখছেন তো যে কতগুলো কারখানা উঠে গেছে। লেফট আমলে কিছু কারখানা উঠেছিল, জিকেডব্লিউ, হাওড়ার কিছু কারখানা উঠে গেছে, কর্মহীনতায় ভুগছে, বন্ধ হয়ে যাচ্ছে কারখানার, জুট মিল সমস্ত।
আচ্ছা আপনি বলুন তো আমাকে, ছোট ছোট জিনিসগুলো যে জুট মিলগুলো ছিল, কাজে লাগাতে পারতো চটের ব্যাগ। আপনি বলতে পারেন যে আমরা ছেলেবেলায় দেখেছি যে কাগজের প্যাকেটে একটা দোকানের নাম লেখা, সেখান থেকে কাপড় বিক্রি হতো, ডেস্ট্রয় হয়ে যেত মাটিতে, আবার মাটি সেটা তৈরি হতো। সেটা তো হচ্ছে না। আপনি বলছেন ক্যারি ব্যাগ বন্ধ করো, ক্যারি ব্যাগ এত মাইক্রোন ক্যারি ব্যাগ বন্ধ করতে হবে। আপনাকে আমি দেখিয়ে দেবো যে আমার বাড়িতে খুললে 20 বছর আগের, ধরুন আমার শহরের একটা কাপড়ের দোকান, তার সেই ক্যারি ব্যাগটা 20 বছর পরেও উঠছে। আপনি যান এখান থেকে ডাঙ্গিঘাট, বেশি দূর না, 3 কিলোমিটার, আপনি গেলেই বুঝতে পারবেন গোটা মানে এই খরার সময়টায় গোটাটা প্লাস্টিকে ভরে গেছে। পৌরসভার কোনো নিয়োগ নেই, পৌরসভায় যা হচ্ছে কোনো কাজ হচ্ছে না, এবং লেফট রাইট দুটোই, লেফটের সংখ্যা কম কাউন্সিলরদের, সেখানেও আপনি দেখুন কোনো কাজ নেই। কি হচ্ছে? চটা উঠে যাচ্ছে, আগের দিন কাজ করছে, পরদিন চটা উঠেছে, কারণ পেমেন্ট দিতে পারছে না। তো তারপর বুঝতেই পারেন কি হচ্ছে। আমি ওগুলো ভেতরের তো আর বলতে পারবো না ওভাবে ক্যামেরার সামনে। আপনি বলছেন মানে সবাই সমান? আমি তো একই কথা বললাম, মুঝে হার পুলিশ ওয়ালা কা সুরাত এক জায়সা লাগতা হ্যায়, কাউকে আমার আলাদা কিছু মনে হয় না। অবশ্যই সবাইকে একই মনে হয়, কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। আপনার কি মনে হয় বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, একদিকে সন্দেশখালি চলছে, সন্দেশখালি নিয়ে এখন রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেছে, তরজা কিন্তু চরমে, শাসক বিরোধী তরজা চরমে। আপনি কি বলবেন এই পরিস্থিতিকে নিয়ে? সন্দেশখালি কি হওয়া উচিত ছিল? সন্দেশখালি তো পশ্চিমবঙ্গের বাইরে না। সন্দেশখালি ছাড়াও আরও বিভিন্ন জায়গাতে আপনারা যারা মিডিয়া পৌঁছাতে পারছেন না, সেখানেও যে হচ্ছে না তার কোনো গ্যারেন্টি নেই, কেউ গ্যারেন্টি দিতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে সন্দেশখালিটা মানে রাজ্য সরকার এখনও স্বীকার করছে না যে মূল ভিকটিম সে হচ্ছে মানে তাকে তো খুঁজে পাবেও না, তার উদ্দেশ্য প্রণোদিতভাবে হতে পারে। আর যাদেরকে ধরছে, আপনারা বলুন তো যে নিরাপদ সরকারের যে নিরাপদ সর্দার যাকে ধরলো, তার বিরুদ্ধে একটা অভিযোগ পড়ার সঙ্গে সঙ্গে নিরাপদ সর্দারকে ধরা হলো। কালকে যে আপনাদের মিডিয়া চ্যানেলের অন্য কোনো সংস্থার একজনকে রাতের বেলা হচ্ছে কী বলে মানে কভারেজ করতে গিয়ে তাকে যে অ্যাসাল্ট করে তাকে অ্যারেস্ট করা হলো, বিনা প্ররোচনায় বা অন্য কোনো মানে কোনো ভাবে তাকে এটা করা হয়েছে। তো এটা তো সংবাদ মাধ্যমের উপরে খুব মানে বড় ধরনের আঘাত। আজকে আপনাদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হতে পারে তো না। আমি সংবাদ মাধ্যমকে এটা বলবো যে সংবাদ মাধ্যমের মধ্যে দুটো ভাগ করে দিতে পেরেছেন উনি। ভাগ করে দিতে পেরেছেন এই কারণে যে একটা দলকে উনি কবজায় নিয়ে নিয়েছেন। কেন, কি কারণ সেটা আমি বুঝি না। নানা রকম সুযোগ সুবিধা হয়তো তারা পাচ্ছেন। শাহজাহান সর্দার কি গব্বর সিং? কাকে কেন ধরা যায় না? এবং কেন্দ্রীয় সরকারের মদত নেই কেন পাচ্ছে না বলুন তো? আপনার একটা সাধারণ মানুষ, আপনি যদি কোনো অপরাধ করেন আপনাকে ধরতে ক মিনিট লাগে? শাহজাহান সর্দার কে? শাহজাহান সর্দার? যা হ্যাঁ, এক সময় সে লেফটের ছত্র ছায়া ছিল, এই সুযোগ সন্ধানীরা তাই থাকে। আজকে দিন পাল্টে গেছে, ন্যাচারালি তারা আবার চলে এসছে জায়গা মতো। আবার দিন পাল্টে যাবে যদি ধরুন বিজেপি সরকার আসে, ও বিজেপি হয়ে যাবে। এদের তো অসুবিধা নেই, এটা করে খেতে এসছে। এবং কিছু কিছু দলীয় নেতারাও তাই করছে। এবং আপনারা এটা খুব ভালো মতো জানেন, আপনারা মার খাচ্ছেন। এই যে সন্তু পান কালকে যে অ্যাসাল্ট হলো, কী কারণে? কারণ ওরা জানে যে আপনাদের মধ্যে দুটো ভাগ করে দিতে পেরেছি। আপনাদের এক দলকে সুবিধা সুযোগ দেওয়া হচ্ছে, আর এক দল গভর্নমেন্টের এগেস্টে বলছেন, তারা হয়তো অন্য কারো কাছ থেকে পাচ্ছেন। তো সে কারণে আপনারা মার খাচ্ছেন। আপনারা তো একত্রিত পাচ্ছেন না। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই, একই জিনিস হচ্ছে। একই জিনিস হচ্ছে, দুটো ভাগ করে দিতে পারছে। অনুদান দান, 75 বছর পর আমি কেন অনুদান নেব আমার দেশের কাছ থেকে? কেন আমাকে খেটে খেতে হবে না? আমি পিএইচডি করা ছেলে, আমি কেন হামাগুড়ি দেবো বলুন তো? তা এই প্রশ্নগুলো তো, অ্যাকিউট প্রশ্নগুলো তো ওঠাতে হবে। সেই অ্যাকিউট প্রশ্ন ওঠার কোনো জায়গা নেই। এবং বিরোধীরা যারা উঠতে পারতো, আমি লেফটের কথাই বলছি, ধরুন আমি বামপন্থী ছেলে, আমি ওপেন বলি, আমি বাম মনস্ক ছেলে, আমি এই দল করি না। কারণ কি জানেন তো? একটা মীনাক্ষী দিয়ে হবে না, নামতে হবে, রাস্তায় নামতে হবে, প্রতিটা মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। চ্যানেলে বসে ঘাড় মোটা বড় বড় বক্তব্য দিয়ে মানুষ আর শুনবে না। মমতা ব্যানার্জি যেটা ছিল কিলার ইনস্টিংক্ট, মমতা ব্যানার্জি আজকে যে আসলো, এটা তো একদিনের না। অ্যাসাল্ট হয়েছে, ভুল শুদ্ধ, হয়তো লেফট আমলেও কোনো ভুল ছিল, বা
তার দুর্বলতার জায়গায় উনি ঢুকে পড়েছিলেন, 40 একর নিয়ে যে নন্দীগ্রাম মানে সিঙ্গুর নিয়ে যে উনি মেনে এলেন গভর্নরের কাছে, তারপরে এসেই চোখ পাল্টি দিয়ে দিলেন। উনি তো এই পলিসিগুলো করতে পেরেছেন, তো কেন আপনি পাচ্ছেন না? আইটি সেক্টরকে কেন ডেভেলপ করতে পারছেন না? জোনালে লোকালে বসতে হবে, করতে করতে তো বছর পেরিয়ে যাচ্ছে। ন্যাচারালি বিজেপি তৃণমূল সুযোগ নেবে, এটাই তো স্বাভাবিক। কমিশন থেকে যিনি এসেছেন উনি বলেছেন রাষ্ট্রপতি শাসন হওয়া চাই, সন্দেশখালীতে প্রয়োজন। এটা আরেকটা সুযোগ দেয় মানে মাননীয়কে। দেখুন, রাজনীতি তো আমি ভালো বুঝি না, তবুও আমি বলবো আমরা খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই আমাদের ছেলে মেয়েকে নিয়ে আগে লাইনে যেতে হয় যে দুয়ারে স্ত্রী প্রকল্পগুলো আছে না আমাদের, সে স্ত্রী প্রকল্পতে নাম না লেখালে ওই আমার মেয়েটা আবার কুস্ত্রী হয়ে যাবে, সুতরাং ওখানে নাম লেখাতে হবে। এবার নাম লেখাতে গিয়ে যখন লাইনে দাঁড়িয়ে গুতোগুতি করে যখন সামনে গেলাম, সামনে গিয়ে তখন শুনলাম যে না, আধার কার্ডের নামটা একটু ভুল আছে, ওটা আবার সারিয়ে নিয়ে আসতে হবে। চলো আবার বিডিও অফিসে আবার লাইন দিয়ে গুতোগুতি করে সেখানে গিয়ে যখন সামনে পৌঁছালাম, তখন বলছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক নেই, ওটা লিঙ্ক করে নিয়ে আসতে হবে। আবার চলো লিঙ্ক করে যখন আমি আসলাম, কী ভাবছেন বাড়ি চলে আসলাম? আগে না, রেশন টিপ ছাপ দিতে হবে, তবে না রেশন পাবেন। টিপ ছাপের জন্য আবার লাইন, টিপ ছাপ দিয়ে রেশন, তারপরে রেশন আনলেই হয়ে যাবে। বাড়ি যাওয়া যাচ্ছে না, এরপরে গ্যাসের দোকান, আবার টিপ ছাপ মারেন, গ্যাসের লিঙ্ক করতে হবে, না হলে তো গ্যাস পাওয়া যাবে না, রান্না করবো কি দিয়ে? এই করে আসার পরে দেখবেন আপনার শরীরের বাতের ব্যথা, ব্যথা, অম্লশূল, পিত্তশূল সব চলে গেছে, কোনো শরীরে আর ব্যথা ট্যাথা নেই। এই যে স্ত্রী প্রকল্পগুলো আমাদের যা ভালো করেছে, আমাদের যা উন্নয়ন করেছে, আমরা খুব ভালো আছি তাতে। আমাদের ছেলে মেয়েদের চাকরি পাওয়ার জন্য ধর্নায় বসতে হচ্ছে না, খুব ভালো আছি আমরা। আমাদের চাষি ভাইরা খেতে না পেয়ে যদি কোনো প্রতিবাদ করে, এই যে হাউস অফ অল ওই যে প্রজেক্টটা আছে, যে বাড়ি ঘর পাচ্ছে না অনেকে, কেউ যদি প্রতিবাদ করতে যায় তার পিঠের চামড়া তুলে দেবে, এরকম আমাদের এখানে হয় না দাদা। ঘুষ মশাই এগুলো আমাদের এখানে চলেই না, ঘুষ টুস আমাদের লাগে না, আমরা খুব ভালো আছি। ওই চিকিৎসার জন্য আপনি যাবেন হাসপাতালে, 10 তলা হসপিটাল, এখানে আর অনেক জায়গাতেই পাবেন না এই হাসপাতাল। 10 তলা, আপনার অসুস্থ হবেন, অ্যাম্বুলেন্সে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাকে ওই নতুন যন্ত্র বসানো আছে, কি ওটা লিফটে তুলে নিয়ে চলে যাবে 10 তলায়। উড়ে বাপরে, সাদা ফটফটে কি গদি বিছানা, এইখানে আরাম করে শোবেন, ওইখান থেকে আস্তে আস্তে উপরে চলে যেতে পারবেন। মরণেও যে এত সুখ, এটা কিন্তু আমাদের জানা ছিল না দাদা, আমরা খুব ভালো আছি। তাহলে আপনি বলতে চাইছেন যে এই আধার লিঙ্ক, এইসব লিঙ্ক করতে করতে জীবনটা নাজেহাল? একদম নয়, খুব ভালো আছি তো। বাত ব্যথায় অম্লশূল, পিত্তশূল সমস্ত চলে গেছে আমাদের। খুব ভালো। 3 বছর ধরে বালুরঘাট শ্মশানে একটা চুল্লি, মানে মৃত্যুর পর্যায়ে আমি 45 মিনিটে চলে যেতে পারবো পঞ্চভূতে, তারও ব্যবস্থা নেই। বালুরঘাট মিউনিসিপ্যালিটি সেটাও করতে পারছে না। একটা ঘড়ি 60,000 টাকার ঘড়ি, 5 লাখ টাকা খরচ হয়ে গেছে 3 বারে, ঘড়ি ঠিক হয় না। মানে এইরকম একটা শহরে বাস করছে, এবং প্রত্যন্ত গ্রামগুলোতে এই জিনিসই হচ্ছে। আপনারা নগর কেন্দ্রিক দেখাচ্ছেন, কলকাতা কেন্দ্রিক দেখাচ্ছেন, সমস্ত জায়গায় করাপশান কিন্তু ঢুকে গেছে। আপনি ভালো করে তদন্ত করুন, করাপশানে শেষ করে দিয়েছে। করাপশন সব জায়গায়, সব শহরেই রয়েছে। কথা যখন হচ্ছে, অভিযোগ যখন উঠছে, কথা হবে এ নিয়েও। কিন্তু সময় একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চায়ের আড্ডায় কথা হচ্ছে বর্তমান রাজ্য সরকারের পরিকল্পনা নিয়ে। এখানে অনুদান নিয়েও কথা যখন উঠেছে, আমরা তা নিয়েও চর্চা করব। আপনি বলছেন যে অনুদান কেন নেবেন স্বাধীনতার এত বছর পর, কি বলেন? লক্ষ্মীর ভাণ্ডার তো 500 থেকে বেড়ে 1000 থেকে বেড়ে 1200। 100 আমরা ব্যান্টার করতাম জয়ললিতা থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডু, কারণ তারা টিভি দিচ্ছে, ল্যাপটপ দিচ্ছে। আমাদের লজ্জা ছিল যে একটা ভোট কিনতে সেখানে ল্যাপটপ দেওয়া হচ্ছে, টিভি দেওয়া হচ্ছে। কিন্তু আপনি বলুন তো আজকে পশ্চিমবঙ্গে কী হচ্ছে? 11 ক্লাসে বলছে হাতে মোবাইল দিয়ে দেবে। মোবাইল দরকার আছে, আজকে আইটি সেক্টর থেকে শুরু করে সমস্ত জায়গাতে এটা দরকার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি 11 ক্লাস ওই 11-এর ছেলেটাকে যখন আপনি দিচ্ছেন মোবাইলটা, প্রপার ইউজ হবে?
প্রপার ইউজ হবে না ছবি দেখার জন্য দেওয়া হচ্ছে। তাহলে এই যে একটা কনস্পিরেসি, এটা কিন্তু টোটাল, আমি শুধুমাত্র মাননীয় তো পশ্চিমবঙ্গে দিচ্ছি না, সারা ভারতবর্ষে এটা চলছে যে দেয়ার না রাজনীতি। তা আমরা নিজেরা যদি ভিখারি সাজি, আমি যদি আমার সন্তানের মুখের দিকে না তাকাই যে ওর চাকরিটা হচ্ছে না আমার 500 টাকা নেওয়ার জন্য, ওটা 1000 করে দিলাম, মানে আপনার জমিদারি সম্পত্তি থেকে আপনি আমাকে 1000 টাকা দিলেন, আমাকে ভিখারি তৈরি করে দেওয়া হলো। এই তুই তো বৃদ্ধ ভাতা পাস, তুই তো রেশনের চাল পাস, তুই তো বেকার ভাতা পাস, তুই হতশ্রী, কুশ্রী, বিশ্রী, অনুশ্রী সব পাস, তো তোর আবার অভাবটা কিসের? আপনি তো প্রথম প্রশ্ন করলেন ডেভেলপমেন্টটা কিসের। ডেভেলপমেন্ট সত্যিকারের হয়েছে কি হয়নি? ডেভেলপমেন্ট যদি সত্যিই হতো তাহলে 500 থেকে 1000 করতে হচ্ছে কেন টাকা দিয়ে? এই রাজ্য সরকারই করছে, তার মানে ভোট পাওয়ার জন্য। আমি সেই বাড়ির ছেলেটা বা মেয়েটাকে তো কর্মসংস্থান দিতে পারছি না, চাকরি না দিই অন্তপক্ষে কোনো একটা কারখানাতে বা অন্য কিছু একটা কোনো একটা প্রজেক্ট তৈরি করে তা সেখানে দেওয়ার জন্য, সেটা না করে তাকে আমি এইটা প্রভোগ করছি যে তুমি 500 টাকা নাও আর ভোটটা আমাকে দিও। মানে ভোট কেনাটা আমি কালকেও সন্দেশখালীতে টিভি চ্যানেলে দেখলাম কোনো পার্টির মানে কর্মীরা সেখানে গিয়ে বলছে আপনাদের হিত টাকা ফেরত দিচ্ছি, আপনারা আমার পাশে থাকবেন তো, আমাদের পার্টির পাশে থাকবেন তো। এই কথাটা বলার মানেটা কি? তার মানে কি আমি টাকাগুলো ফেরত দেওয়ানোর চেষ্টা করছি, আপনি আমাকে ভোটটা দেবেন? তাহলে ভোট সর্বস্ব উন্নয়ন হয় না তো। আপনি বলছেন উন্নয়ন হয় না, কিন্তু সার্বিক উন্নয়নের জন্য তো এই 500 টাকা 1000 টাকা হবে না। তবু তো তৃতীয়বারের জন্য সরকার নির্বাচিত হয়েছে। সেটা তো মানুষ তো হাঁস মুরগি হয়ে যাচ্ছে। তাকে আপনি টাকা দেওয়াচ্ছেন যে 1000 টাকা করে দেওয়াচ্ছেন, আর একটা সরকার আছে সে বলবে আমরা আসলে 2000 টাকা দেবো, আর একজন এসে বলবে 4000 টাকা দেবো। এরকম তো হয়েছে, আগে হয়েছে নাকি? না বলেছিল আগে কি হয়েছে? আপনি 15 বছর আগে দেখেন না এরকম কি হয়েছে? সাইকেল দেওয়ার জন্য তার নতুন করে প্রজেক্টের নাম দেওয়া হয়নি সবুজ সাথী, হয়নি তো। আপনার শিক্ষাশ্রীর নাম দেওয়া হয়নি, কন্যাশ্রীর নাম দেওয়া হয়নি, একটা করে মোড়ক লাগিয়ে সেটা চমক দিয়ে ভোট তৈরির একটা চেষ্টা, ভোট ক্যাচ করার একটা চেষ্টা, এই তো হচ্ছে। এটা সার্বিক উন্নয়ন। আপনি ওইদিকে 1 লাখ লোক সমাবেশ করে ওখানে আপনার চণ্ডীপাঠ না কি গীতাপাঠ হলো, আর এইদিকে রাজ্য সরকারের লোকজন যারা বড় বড় নেতারা বললো চণ্ডীপাঠ করবো। তাহলে এক ধর্মের সুশ্রুতি দিয়ে দুজনকে মন্ত্রমুগ্ধ করে রাখো সমস্ত লোকজনকে, আর এদিকে টাকার প্রলোভন দিয়ে টাকাগুলোকে দিয়ে ভোটটা কেন? তাহলে সাধারণ মানুষের জন্য, আর ওই যে একজন দাদা বললেন যে আমরা তো ধর্ণা করতে হয় না, ধর্ণা মঞ্চে যারা বসে আছে আজ ডিএর জন্যই বলুন আর হচ্ছে চাকরির জন্যই বলুন, যে কোনো চোরগুলো রাজত্ব করছে, বলবো চোর তো রাজত্ব করে না, চুরি রাজত্ব করে, চুরির রাজত্ব হয়। তো হচ্ছে চোররা চুরি করে, ওই চুরিটাই রাজত্ব দাঁড়ায়। দেখো আপনি কোনো ডিপার্টমেন্ট বাদ নেই যেখানে চৌর্যবৃত্তি চলছে। এবং সবচেয়ে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, জানেন যে আপনারা ওখান থেকে যে ওয়েদার রিপোর্টটা দেন না কলকাতা থেকে, যে এই বৃষ্টি হবে উত্তরবঙ্গে, আমাদের কিন্তু বাংলাদেশে বৃষ্টি হলে বৃষ্টি হয়, ওটার সঙ্গে মেলে না। কাজে আমাদের যদি এটাই থাকতে হয় তা আমার চলে যাই ভালো। আমি পশ্চিমবঙ্গের নাগরিক না তো, পশ্চিমবঙ্গের নাগরিক সেই, কারণ আপনারা শহরের ওই নগরটার মানুষগুলো জানে, ওরাও তো ভীষণ ক্লেভার, ওরা জানে যে বুদ্ধবাবু এলেও ওই কলকাতারই উন্নতি হবে, মমতাদি থাকলেও কলকাতারই উন্নতি হবে। কলকাতা কেন্দ্রিক আর কোনো শহর নেই, বহরমপুর নেই, প্রাচীন ঐতিহ্য নেই, যেটা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল সেটা নেই, মালদা তার কারণে সেট ডেভেলপ করছে, আর প্রান্তিক শহরগুলো দুকে মরছে, চাকরি নেই, বাকরি নেই, নির্ভর করতে হচ্ছে একটা চিঠি কমপ্লেন দিয়ে আসতে হলে পৌরসভায়, সেটা আপনি 7 দিন পর কাজ হচ্ছে, তারপর যে কাজ করছে সে হয়তো নিজেই সই করে দিল, কাজ হয়ে গেছে, দেখলেন টিউবই নেই। মানে সমস্ত জায়গায় একটা অনাচার, এবং অনাচার করতে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃত, কারণ কাদাটা সবার গায়ে লাগাই দিয়ে তখন এটা বলা যায় উনিও তো খেয়েছেন। হ্যাঁ, এই যে চালাকি, এই চালাকিটা বন্ধ করতে হবে। উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি যারা মানে কর্মঠ, আমাদের তো আদিবাসী অধ্যুষিত এলাকা বেশিরভাগটাই প্রভিন্সিয়াল, তো যারা আদিবাসী, যারা প্রকৃত অধিবাসী বলতে গেলে, তো তাদেরকে তো ডিপ্রাইভ করা হচ্ছে বিভিন্নভাবে। আজকে আমাদের এখানেই বছর খানেকও হয়নি
যেখানে এই যে গণ্ডিকাণ্ডটা ঘটলো, হ্যাঁ সরি দণ্ডিকাণ্ডটা ঘটলো, সেটা তো আলোড়ন পড়ে গেল। তা আজকে তাদেরকে নিষ্পেষণ করে তাদেরকে আবার 500 টাকা দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু তাদের সার্বিক উন্নয়নের স্বার্থে আমার রাজ্য সরকার, আমার কেন্দ্র সরকার কেউ কিছু ভাবছে না। মুখে শুধু বড় বড় এই এটা করে দেবো, ওটা করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, পুজোর স্বার্থে, মানে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থে। তাদের ঘরের ছেলে মেয়েদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে অন্য অনেক রকম মাধ্যম দিয়ে। 1 2 নম্বর হচ্ছে উন্নয়নের স্বার্থে আমরা কবে থেকে বিভিন্ন হচ্ছে এনজিও বলুন বা বিভিন্ন অর্গানাইজেশনগুলো বলুন, আমরা একটা মেডিকেল কলেজের দাবি করেছিলাম। কৃষি বিদ্যালয় ডেভেলপমেন্ট মেডিকেল কলেজ আজ পর্যন্ত মানে কোনো কিছু, এই এখানে কতবার আসলো প্রশাসনিক বৈঠকে, একবার তো সেখানে বলতে পারতেন। পাশাপাশি দেখা যাচ্ছে ওনার স্কোপ অনেক বেশি ছিল, আমাদের যে সুকান্ত মজুমদার, ওনার স্কোপ অনেক বেশি আছে 5 বছরের। সেখানে অন্ততপক্ষে একটা কারখানা তৈরির জন্য কিছু করতে পারতেন, রেলের বগির জন্য একটা কিছু করতে পারতেন, যেটা মাননীয় মুকুল রায় এর আগে একবার একটা কি যেন করেছিলেন ওইখানটা বুনিয়াদপুরের, এটা শুনেছিলাম আর হ্যাঁ। আর কেন্দ্রীয় স্টেডিয়াম করতে চলেছেন, সেটা অন্য সংস্থান হবে না তো, মূল বক্তব্যটা এখানেই। আমার ওখানে একটা যদি হাসপাতাল হয়, যদি মেডিকেল কলেজটা হয়, ওখানে 10টা ছেলের কাজ হবে। একটা যদি রেল কারখানার যদি কোনো পার্টসের কোনো কারখানা হয়, তাহলে সেটাও একটা কাজ হবে, অর্থাৎ কিছু ছেলেমেয়েরা কাজ পাবে। স্টেডিয়ামে তো লোকে খেলা দেখতে যাবে, ওইখানে তো সেই কাজটা হবে না। মূল বিষয়টা এখানেই যে অর্থাৎ আমরা দীর্ঘ আন্দোলনের মধ্যে আছি, একটা মেডিকেল কলেজ করতে পারলো না, রায়গঞ্জ নিজেদের ইগোর জন্য রায়গঞ্জ থেকে উঠিয়ে গিয়ে কল্যাণীতে করলেন। এই সমস্যাগুলো তৈরি করছে। ছাড়তে হবে প্রতিটা দলেরই। আমি দেখছি যে আমি দিয়ে দিলাম, আমি 4% দিয়ে দিলাম। আমি তো লেবারটা দিয়েছি 36 বছর, আমি তোমার করুণার কি না কেন নেব, আমি দিয়ে দিলাম। আপনি বলুন তো, আজকে এইমস, এই গোটা নর্থ ইস্ট আমরা সাহায্য পেতাম, সমস্ত মানুষ। আপনার দীপাদেশ দাসমুন্সির সঙ্গে কি হলো? আপনি রাগ করে কল্যাণীতে নিয়ে কি চলে গেলেন? হ্যাঁ, কল্যাণী থেকে কলকাতা কতটুকু? অতগুলো হসপিটাল, পিজির মতো হসপিটাল আছে, পোস্ট গ্রাজুয়েট হসপিটাল, এত হসপিটাল, এত নার্সিংহোম। আমাকে যেতে হবে, আমি যেটা রায়গঞ্জে পেতাম সেটা চলে গেল দিয়েতে। আমাকে দিলেই একটা, হ্যাঁ উনি রেল করেছেন, আমি জোর গলায় বলি, আমি কেন? আমার এখানকার রেলওয়ে মিনিস্টার, তারা তৎকালীন আমার এখানে যে কারামন্ত্রী ছিলেন বিশ্বনাথ চৌধুরী, তিনি পর্যন্ত স্বীকার করেছেন হ্যাঁ মমতার অবদান আছে। কিন্তু আমি দিয়ে দিলাম, আমিটা কি? কার জমিদারির সম্পত্তি? আমি নাগরিক হিসেবে প্রশ্ন করছি, কার জমিদারির সম্পত্তি? সে কেন্দ্রীয় হোক বা পশ্চিমবঙ্গের হোক, এটা তো কারো জমিদারির সম্পত্তি না। আমি নাগরিক, আমার অধিকার আছে, আমার প্রাপ্য আছে। 75 বছর পার হয়ে যাচ্ছে, কেন আমি দিয়ে দিলাম অনুদান, আমি চাল দিয়ে দিলাম, আমি ডাল দিয়ে দিলাম, আমি কি? তুমি উঠেছ আমার ভোটে, তুমি নাগরিকের ভোটে ওখানে গেছো, তুমি 1.5 লাখ। আপনি বলুন তো, আজকে একটা কর্মচারীর 40% ডিএ নেই, পেনশনভোগী তার 40% ডিএ নেই, তার স্ত্রী ক্যান্সার, মাসে 15,000 টাকার ওষুধ লাগে, সে খাবে কি, চিকিৎসা করবে কি? আমি দিয়ে দিলাম। এটা তো প্রাইস ইন্ডেক্সের উপর হয়, মূল্য 4% ডিএ। কয় পয়সা বলুন তো একটা পেনশনারের? 400 টাকা। সে 15,000 টাকা চিকিৎসা করতে পারবে? এ তো আমাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। না, কেন্দ্রীয় হারে কেন? আমি 36 বছর টাইম দিয়েছে আমাকে, 8 ঘন্টা কাজ করতে হয় সরকারের নিয়মে। তা আমি তো এই সার্ভিসটা দিয়ে এসেছি, তার বিনিময়ে আমি চাইছি। যে ছেলেটিকে আপনি স্বপ্ন দেখাচ্ছেন পিএইচডি করলে তুমি চাকরি পাবে, যে ছেলেটি আপনার বললো, আপনি এখনই কথা বললো, ও নেট কোয়ালিফাই করা ছেলে, কেন চাকরিটা হলো না? এই রকমের সর্বত্র আইওয়াস চলছে। এবং দোষটা হচ্ছে যে আপনাদের মধ্যে বিভাজনটা করতে পেরেছে আপনারা, ডিভাইড অ্যান্ড রুল, একদম লট ক্লাইব। এই ডিভাইড অ্যান্ড রুল করে হচ্ছে কি, আপনাদের একটা দলকে সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা সেগুলো খোঁজ নেন কারা কারা পাচ্ছে, আবার একটা দল তারা কিছুই পাচ্ছে না। একটা ক্যামোফ্লেজের মধ্যে দিয়ে চলছি। আপনি বলুন, কেন্দ্রীয় সরকার কেন ড্রাস্টিক অ্যাকশন নিচ্ছেন না? কে শাহজাহান সর্দার? আমার প্রশ্ন হচ্ছে, কে শাহজাহান সর্দার? গব্বর সিং নয় তো সে? তাকে কেন হচ্ছে না? ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্ট পার্মানেন্ট। 28 টাকা পার ক্যাপিটাল ইনকাম একটা বিপিএল কার্ডে। আপনি বলুন তো, 28 টাকা 1 কেজি চালের দাম,
সে উনুন জ্বালাবে কি দিয়ে? সে গ্যাসটা পাবে কি করে? চাল ফোটাবে কি করে? সন্তানের পড়াশোনা চালাবে কি করে? আপনার দয়া, আপনি দয়া করবেন, তারপর আমরা বাঁচব। আমার অধিকার নেই, আমার ভুলটা হয়ে গেছে আপনাকে নির্বাচন করে, নাকি? অবশ্যই সাধারণ মানুষ যে সরকারকে নির্বাচন করেছে, সেই নির্বাচন করার পর কি সাধারণ মানুষের ভুল হয়ে গেছে প্রশ্ন কিন্তু এখানে উঠেছে। তার ফলাফল আসন্ন লোকসভা নির্বাচনে পড়বে কি না তা তো অবশ্যই দেখার বিষয়, কেননা লোকসভা নির্বাচনের পরই তা জানতে পারবো যে মানুষ কোন দিকে যাচ্ছে, মানুষ কি বুঝতে পারছে, মানুষ কি ভাবছে নাকি মানুষ ভাবছে না। অবশ্যই তা লোকসভা নির্বাচনের পর আমরা জানতে পারবো। আর আজকের চায়ের আড্ডা এখানে শেষ করলাম। নমস্কার।